অবশেষে বাংলাদেশের দর্শকদের আক্ষেপ মিটেছে। এতদিন ধরে বাংলাদেশের দর্শকেরা যেই জিনিসটার অপেক্ষা করছিলেন চাতক পাখির মতো, সেই অভাবটা এতদিনে পূরণ হয়েছে। বাংলাদেশের দর্শকেরা অবশেষে ডেকলান সালিভানের দর্শন পেয়েছেন। আপনারা সবাই জানেন এই আন্ডার-20 সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলছে বাংলাদেশ, এবং এই দুর্দান্ত খেলার পেছনে ওয়ান অফ দ্য ভেরি মেইন রিজনস ইজ দ্য ইনক্লুশন অফ রোনান সালিভান, বাংলাদেশের উদীয়মান নাম্বার 9, যিনি কিনা এত ভালো খেলছেন। আমরা আশা করছি হয়তোবা কয়েক মাসের মধ্যে তিনি জাতীয় দলে খেলতে পারেন। কিন্তু সালিভান ফ্যামিলি ইজ এ গিফট দ্যাট কিপস অন গিভিং। অর্থাৎ আমরা জানি যে সালিভানরা 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে 2জন ভাই বাংলাদেশের হয়ে খেলতে এসেছিলেন, যার মধ্যে একজন রেগুলারলি খেলছিলেন, এই রোনান সালিভান। কিন্তু যে কারণেই হোক না কেন ডেকলান সালিভানকে খেলানো হচ্ছিল না। এটা নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে যে কেন তার মতো একজন কোয়ালিটিফুল খেলোয়াড়কে মাঠে নামানো হচ্ছে না। আজকেও নেপালের এগেনস্টে সেমিফাইনালে তাকে মেইন একাদশে রাখা হয়নি। সৌভাগ্যবশত বাংলাদেশের কোচ মার্ক কক্স মেইন সময়ের শেষ হওয়ার 4 মিনিট আগে ডেকলান সালিভানকে মাঠে নামিয়েছিলেন, এবং এক্সট্রা আরো 6 মিনিট মিলে মোটামুটি 10 মিনিট মতো আমরা ডেকলান সালিভানের দর্শন পেয়েছি। এই যে 10 মিনিটে আমরা তার খেলা কেমন দেখলাম সেটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করার জন্য আজকের এই ভিডিও। আমরা এ পর্যন্ত জেনে এসেছি যে ডেকলান সালিভান ইজ আ রাইট ব্যাক, হি ইজ নট আ ফরওয়ার্ড লাইক হিজ ব্রাদার, হি ইজ আ রাইট ব্যাক। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হলো তার খেলা দেখে, আসলে একটা কথা সবার ফার্স্টে বলে রাখি যে 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এগুলো দিয়ে আসলে একটা খেলোয়াড়ের এক্স্যাক্ট কিরকম আউটপুট উনি দিতে পারবেন বা একটা খেলোয়াড়ের মান, এটা সেভাবে কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, তাই এই জিনিসটা আমি একেবারেই আপনাদেরকে অনুরোধ করবো যে এই 10 মিনিট যে আপনারা ডেকলান সালিভানের খেলা দেখেছেন, এটা নিয়ে আপনারা একদম কোনো ধরনের কনক্লুশনে চলে আসবেন না। তবে হ্যাঁ, আশাবাদী হতে পারেন, যেমনটা কিনা আমরা আশাবাদী হচ্ছি। 10 মিনিটে ডেকলান সালিভান অন্তত 2টো বিগ চান্স ক্রিয়েট করেছেন, এবং এই 2টো বিগ চান্স দেখে আমরা আরও অনেক বেশি আশাবাদী হয়েছি যে খেলোয়াড় ম্যাচের একদম শেষ মুহূর্তে, ক্রাঞ্চ মোমেন্টে এরকম 10 মিনিট সুযোগ পেয়ে 2টো ক্লিয়ার কাট চান্স ক্রিয়েট করতে পারেন, তাকে যদি 90 মিনিট ধরে খেলানো হয় তাহলে তিনি কত দুর্দান্ত খেলতে পারবেন। ওই কিক নিয়মের একটা চিন্তা ভাবনা আমাদের মাথায় চলে আসে, এটা আসাটাই স্বাভাবিক, আমরা অনেক বেশি আশাবাদী হয়ে যাই। সো ওই জিনিসটাই আমরা লক্ষ্য করলাম। আমার খেলার স্টাইল দেখে যে জিনিসটা মনে হলো যে ডেকলান সালিভান ইজ আ ভেরি অ্যাটাকিং রাইট ব্যাক। হ্যাঁ, একটা জিনিস না বললেই নয়, হি ওয়াজ ভেরি এনথুসিয়াস্টিক, ভেরি এনার্জেটিক অ্যান্ড ভেরি হাইপড আপ। তার খেলা দেখে বোঝা যাচ্ছিল যে তিনিও অনেক অপেক্ষা করছিলেন বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার জন্য। তারও তর সই ছিল না, তার মধ্যে অনেক প্যালপিটেশন আমরা দেখতে পেয়েছি আজকে। ডেকলান যখন মাঠে নামলেন তখন তার খেলার স্টাইল দেখে অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় না দ্যাট হি ইজ আ প্রপার রাইট ব্যাক। ওই 10 মিনিটে রাইট উইং জুড়ে দৌড়াদৌড়ি করে গিয়েছেন। এখন হ্যাঁ, এটার পিছনে মেইন কারণ হলো কি, অফকোর্স তিনি যেহেতু মাত্র 10 মিনিট খেলতে পেরেছেন ম্যাচের শেষ দিকে, সবাই যখন হাঁপিয়ে গিয়েছিলেন তখন তিনি এনার্জেটিক হয়ে মাঠের মধ্যে প্রবেশ করেছিলেন, তাই তার একটু দৌড়াদৌড়ি করার এনথুসিয়াজমটা স্বাভাবিকভাবে অনেক বেশি ছিল, তার এনার্জিটা অনেক বেশি ছিল, এবং ওই এনার্জিটা আমরা কিন্তু দেখেছি যে রাইট উইং ধরে ওই 10 মিনিটে তিনি ক্রমাগত ওঠানামা যেহেতু করে গিয়েছেন, তাই তিনি রাইট ব্যাক না রাইট মিডফিল্ডার না রাইট উইঙ্গার, এই জিনিসটা কিন্তু আমরা অত ঠিকভাবে বুঝতে পারিনি, which is a very good thing, because if he is an attacking right back and if he can run like this for over like 90 minutes, then it's a very positive sign for Bangladesh, because 90 মিনিট ধরে যদি একটা রাইট ব্যাক এরকম ক্রমাগত ওঠানামা করতে থাকে তাহলে সেটা বাংলাদেশের অনূর্ধ্ব দল তো বটেই, জাতীয় দলের জন্য অত্যন্ত ভালো একটা বিষয়। কিন্তু ওই যে জিনিসটা বললাম, হি ওয়াজ ভেরি মাচ এনথুসিয়াস্টিক, এবং আমার কাছে মনে হচ্ছে যে তিনি একটু নার্ভাসও ছিলেন, যে কারণে তিনি কিছু কিছু ডিফেন্সিভ বিষয়ে একটু সাবপার খেলেছেন বলে আমার কাছে মনে হয়েছে। একবার দেখলাম যে নেপালের একটা খেলোয়াড় তাকে ওই রাইট উইং দিয়েই নাটমেগ করে গেলেন, তার 2 পায়ের ফাঁক দিয়ে বলটা বের করে নিয়ে গেলেন। আরেকবার দেখলাম তিনি যখন ট্র্যাক ব্যাক করছিলেন ডেকলান সালিভান, তখন নেপালের আক্রমণ ঠেকাতে গিয়ে নেপালের একটা অ্যাটাক বা পাস তার গায়ে লেগে আবারও নেপালের একজন খেলোয়াড়ের পায়ে চলে যায়, এবং সেখান থেকে তার একটা আক্রমণের সূচনা করার চেষ্টা করে। সো আমি ধরে নিচ্ছি যে তিনি যেহেতু অনেক বেশি এক্সাইটেড ছিলেন, তিনি যেহেতু অনেক বেশি এনথুসিয়াস্টিক ছিলেন, নার্ভাস ছিলেন, সেহেতু ওই নার্ভাসনেসের কারণে হয়তোবা ডিফেন্সিভলি এরকম টুকটাক একটু হলেও দুর্বলতা চোখে পড়েছে। বাট অ্যাটাকিং সাইড, ও মাই গুডনেস, ফর দ্য লাস্ট 10 minutes হি ওয়াজ ফ্যান্টাস্টিক, অ্যান্ড স্পেশালি দ্য কম্বিনেশন বিটুইন 2 সালিভান ব্রাদার্স, রোনান সালিভান এবং ডেকলান সালিভানের মধ্যে যে আমরা কম্বিনেশনটা দেখলাম, তাতে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের এই অনূর্ধ্ব দলটা চাইলে ডেকলান সালিভানকে রাইট ব্যাক নয় বরং রাইট উইংয়েও কিন্তু চাইলে খেলাতে পারে, বিকজ সাচ ওয়াজ দ্য কম্বিনেশন বিটুইন রোনান সালিভান দ্য নাম্বার 9 অ্যান্ড ডেকলান সালিভান, যিনি কিনা ম্যাচের ওই শেষের 10 মিনিটের অধিকাংশ সময় রাইট উইংয়েই ছিলেন। সাইড উইং থেকে কাট ইন করে ভিতরে ঢুকতে চেয়েছেন, রোনানের সাথে কম্বিনেশন করতে চেয়েছেন, রোনানের মুভমেন্টগুলোকে মাথার মধ্যে নিয়ে ওই অনুযায়ী ডি বক্সের ভেতরে পাস দেওয়ার চেষ্টা করেছেন, এবং সেখান থেকে একটা বিগ চান্স ক্রিয়েট হয়েছে। নট অনলি দ্যাট, রোনান যখন বলটা হোল্ড করছিলেন, লেফট থেকে আসা একটা ক্রস যখন রোনান হোল্ড করলেন, তখন সুন্দর মতো রোনানের পজিশনিং
এবং তার অবস্থানটা দেখে ডেকলান কিন্তু সুন্দর মতো ওভারল্যাপ করে সামনে চলে গেলেন, ডি বক্সের মধ্যে ঢুকে গেলেন এবং সেখান থেকে একটা পাস দিয়ে গোল করানোর চেষ্টা করলেন সুমনকে দিয়ে, ইফ আই এম নট রং। যদিও সে গোলটা হয়নি, বারে লেগে ফিরে আসে। তবে ওইখান থেকে কিন্তু আমরা ডেকলানের ইনস্টিংক্টগুলো বুঝতে পারি যে ওই ধরনের জোন থেকেও কিন্তু তিনি ফার্স্টে স্বার্থপরের মতো শট নিতে চাননি। যদি আমার কাছে মনে হয়েছে যে ওই পজিশন থেকে ফার্স্টে উনি যে চান্সটা ক্রিয়েট করেছেন, ওই পজিশন থেকে তিনি যদি একটা শট নিতেন তাহলে হয়তো বা গোল হয়ে যেতে পারতো, কিন্তু উনি সেলফলেসলি সুমনকে দিয়ে গোল করাতে চেয়েছিলেন, কিন্তু সুমন ওই ট্যাপিংটা ঠিকঠাক মতো করতে পারেননি। তো যাই হোক না কেন, অ্যাটাকিং ওয়াইজ আমরা 10 মিনিটে ডেকলান সালেমানের যে ঝলক দেখলাম অসাধারণ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি যেহেতু একটু নার্ভাস ছিলেন, একটু বেশি হাইপড আপ ছিলেন। তিনি কিরকম হাইপড আপ ছিলেন একটা এক্সাম্পল দিলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাঠে নামার সাথে সাথে নেপালের একজনের একটা শট উনি ব্লক করেন। তার শট ব্লক করা দেখে বাংলাদেশের দর্শকরা অনেক বেশি হাইপড আপ কিন্তু হয়ে যান, এবং সেই দর্শকদের হাইপড আপ হওয়া দেখে মানে হি ওয়াজ লাইক, হ্যাঁ ভাই তোমরাও চিল্লাও, আমরা আছি, অ্যান্ড উই আর গোনা ডু ইট। সো ওই এনথুজিয়াজমটা কিন্তু তার মধ্যে ছিল। সো এই প্রত্যেকটা জিনিসই পজিটিভ, এবং আমরা এক্সপেক্ট করব যে ফাইনালে, সেটা ইন্ডিয়া হোক বা ভুটান হোক, যেই হোক না কেন, ফাইনালে আমরা প্রথম থেকে ডেকলান সালিভানকে দেখতে চাই। এবং যে ট্রেলারটা আজকে আমরা দেখলাম, ফাইনালে সম্পূর্ণ সিনেমাটা আমরা দেখতে চাই রোনান সালিভান এবং ডেকলান সালিভানের মধ্যেকার কম্বিনেশন। এবং সেই কম্বিনেশনে আমরা এক্সপেক্ট করতে পারি যে ফাইনালে আমাদের প্রতিপক্ষ যেই হোক না কেন জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ডেকলান সালিভানের ক্যামিও আপনার কেমন লাগলো এবং ভাইয়ের সঙ্গে তার কম্বিনেশনটাই আপনার কেমন লাগলো। লেটস হ্যাভ আ ডিসকাশন।